আমাদের সঙ্গে মণিবাবু রয়েছেন, মণিমোহন সমাদ্দার। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা, বয়স ওই 50-50 হবে। তার ফিয়াট গাড়ি করে আমরা চলেছি যশোর রোড থেকে বামুনগাছির দিকে। তবে কেন যাচ্ছি সেটা বোধহয় এই বেলায় বলে রাখা দরকার। গতকাল ছিল রবিবার, পুজোর ছুটি সবে আরম্ভ হয়েছে। আমরা দুজনে, মানে আমি দীপ আর রুদ্রদা, আমাদের বৈঠকখানায় বসে আছি। আমি খবরের কাগজ খুলে সিনেমার পাতায় বিজ্ঞাপন দেখছি, আর রুদ্রদা একটা সংখ্যাতত্ত্ব সম্বন্ধে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে। আমি লক্ষ্য করছি সে কখনো আপন মনে হেসে আবার কখনো ভুরু দুটোকে ওপরে তুলে ভালো লাগার আর অবাক হওয়াটা বোঝাচ্ছে। বইটা ডক্টর ম্যাট্রিক্স সম্বন্ধে। হঠাৎ সে বলে উঠল, ডক্টর ম্যাট্রিক্সের একটা আশ্চর্য আবিষ্কারের কথা শোন। আমেরিকার দুজন বিখ্যাত প্রেসিডেন্ট খুন হয়েছিল, জানিস তো? লিঙ্কন আর কেনেডি। হ্যাঁ। আচ্ছা, এই দুজনের নামে কটা করে অক্ষর? LINCOLN 7টা, আর KENNEDY 7টা। বেশ, এখন শোন। লিঙ্কন প্রেসিডেন্ট হন 1860 সালে, আর কেনেডি হন 1960 সালে, মানে ঠিক তার 100 বছর পরে। দুজনেই খুন হয় শুক্রবার। খুনের সময় দুজনের স্ত্রী তাদের পাশে ছিল। লিঙ্কন খুন হয়েছিল থিয়েটারে, সেই থিয়েটারের নাম ছিল ফোর্ড। আবার কেনেডি খুন হন মোটর গাড়িতে, সেটা ফোর্ড কোম্পানিরই গাড়ি। গাড়িটার নাম ছিল আবার লিঙ্কন। লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিল জনসন, অ্যান্ড্রু জনসন। কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন। প্রথম জনের যে জন্ম হয়েছিল মানে 1808 সালে, দ্বিতীয় জনের জন্ম হচ্ছে 1908 সালে, ঠিক 100 বছর পর। লিঙ্কনকে যে খুন করে তার নাম জানিস? জানতাম, ভুলে গেছি। জন উইলকস বুথ। তার আবার জন্ম হয়েছিল 1839 সালে। আর কেনেডিকে যে খুন করে লি হার্ভি অসওয়াল্ড, তার ঠিক জন্ম হয় তার ঠিক 100 বছর পরে, মানে 1939-এ। এইবার নাম দুটো আরেকবার লক্ষ্য কর, কটা করে অক্ষর আছে নামে? অক্ষর গুণে আমি থ হয়ে গেলাম। ঢোক গিলে বললাম, দুটোতেই 15। রুদ্রতা হয়তো ডক্টর ম্যাট্রিক্সের তাজ্জব আবিষ্কারের বিষয় নিয়ে আরও কিছু বলতো, কিন্তু সেই সময় কলিং বেলটা বেজে উঠল। বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হয়েছেন মণিমোহন সমাদ্দার। ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে সোফায় বসলেন, তারপর বলতে লাগলেন, আমি আপনাদের পাড়াতেই থাকি, লেক প্লেসে। রুদ্রদা ও বলে চুপ করে গেল। আমি ভদ্রলোককে আর চোখে দেখছি। গায়ে একটা হালকা রঙের বুশ শার্ট আর ব্রাউন প্যান্ট, পায়ে বাটাক স্যান্ডাক জুতো। ভদ্রলোক একটু ইতস্তত করে গলা খাঁকড়িয়ে বললেন, আপনি হয়তো আমার কাকার নাম শুনে থাকবেন, রাধারমন সমাদ্দার। এই সেদিন যিনি মারা গেলেন, যার খুব গান বাজনার শখ ছিল? রুদ্রদা প্রশ্ন করল। আগে হ্যাঁ। অনেক বয়স হয়েছিল না? 82। হ্যাঁ, কাগজে পড়ছিলাম। অবশ্যই মৃত্যু সংবাদটা পড়ার আগে তার নাম শুনেছিলাম বললে মিথ্যে বলা হবে। সেটা কিছু আশ্চর্য না। উনি যখন গান বাজনা ছেড়েছেন তখন আপনি নেহাতি ছেলে মানুষ। প্রায় 15 বছর হলো রিটায়ার করে বামুনগাছিতে বাড়ি করে সেখানেই চুপচাপ বসবাস করছিলেন। 18ই সেপ্টেম্বর সকালে হার্ট অ্যাটাক হয়, সেই দিন রাত্রেই মারা যান। আইসি। আপনি হয়তো ভাবছেন লোকটা কি বলতে এলো। আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু না দিয়ে দিলে। নিশ্চয়ই, আপনি তাড়াহুড়ো করবেন না, টেক ইউর টাইম। মণিমোহন বাবু তারপর আবার বলতে লাগলেন, আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না। ওর পেশা ছিল ওকালতি, এবং তাতে রোজগারও করেছেন যথেষ্ট।
বছর 50 বয়সে সেটা ছেড়ে দিয়ে একেবারে পুরোপুরি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেন না, 7-8 রকম দেশি বিলাতি যন্ত্র বাজাতে পারতেন। সেতারে, বেহালা, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, তবলা, এছাড়া আরও কত কি। তারপর সংগ্রহের বাতিক ছিল। ওর বাড়িতে বাদ্যযন্ত্রের একটা ছোটোখাটো মিউজিয়াম করে ফেলেছিল। কোন বাড়িতে? আমার স্ট্রিটে থাকতেই শুরু হয়। তারপর সেই সব যন্ত্র বামুনগাছির বাড়িতে নিয়ে যান। যন্ত্রের সন্ধানে ভারতবর্ষের নানান জায়গায় গেছেন। বোম্বেতে একবার এক ইটালিয়ান জাহাজির কাছ থেকে একটা বেহালা কেনেন। সেটা কলকাতায় এনে কিছুদিনের মধ্যেই বিক্রি করে দেন 30,000 টাকায়। রুদ্রদা একবার আমাকে বলেছিল, ইতালিতে প্রায় 300 বছর আগে 2-3 জন লোক ছিল যাদের তৈরি বেহালার এমন একটা আশ্চর্য গুণ ছিল যে আজকের দিনে সেগুলোর দাম প্রায় লাখ টাকায় পৌঁছে গেছে। ওদিকে সমাদ্দার মশাই বলে চললেন, এই সব গুণের পাশাপাশি কাকার একটা মস্ত দোষ ছিল। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। এই যে শেষ বয়সে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে গেলেন, তার একটা প্রধান কারণ হলো তার কৃপণতা। আত্মীয় বলতে আপনি ছাড়া আর কে আছে? এখন আর বিশেষ কেউ নেই। দুঃসম্পর্কের আত্মীয় কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। আমার কাকারা ছিলেন 4 ভাই 2 বোন। বোনেরা মারা গেছেন। ভাইয়ের মধ্যে কাকাকে নিয়ে 3 জন মারা গেছেন, আর একজন জীবিত কি মৃত জানা নেই। তিনি প্রায় 30 বছর আগে সংসার ছেড়ে চলে যান। রাধারমণ নিজে বিপত্নিক ছিলেন। একটি ছেলে ছিল, মুরলীধর। তিনিও প্রায় 25 বছর হলো মারা গেছেন। তার ছেলে ধরণীধর হলো কাকার একমাত্র নাতি। ছেলেবেলায় সে কাকার খুবই প্রিয় ছিল। শেষটায় পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে যখন নাম বদলে থিয়েটারে ঢুকলো, তখন কাকা আর তার মুখ দেখেননি। এই হলো আত্মীয়। ধরণীধর বেঁচে আছেন? হ্যাঁ, সে এখন থিয়েটার ছেড়ে যাত্রার দলে যোগ দিয়েছে। কাকার মৃত্যুর পর তার খোঁজ করেছিলাম, কিন্তু সে কলকাতায় নেই। দলের সঙ্গে কোন অজপাড়াগায় ট্যুরে বেরিয়েছে। ওর বেশ নামটাম হয়েছে। গান বাজনাতেও ট্যালেন্ট ছিল, সেই কারণেই কাকা ওকে ভালোবাসতেন। মণিমোহনবাবু হঠাৎ খেই হারিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর আবার বলে চললেন, আমার সঙ্গে কাকার যে খুব একটা যোগাযোগ ছিল তা নয়। বড় জোর 2 মাসে একবার দেখা হতো, ইদানিং আরও কম। আসলে আমার একটা ছাপাখানা আছে ভবানীপুরে, ইউরেকা প্রেস। তাতে এই গত মাস লোডশেডিং নিয়ে খুব ভুগতে হচ্ছে। কাকার হার্ট অ্যাটাকটা হওয়াতে ওর প্রতিবেশী অবনীবাবু আমাকে টেলিফোন করে খবর দেন। আমি তৎক্ষণাৎ চিন্তামণি বোসকে নিয়ে চলে যাই। যখন পৌঁছাই তখন জ্ঞান ছিল না। মারা যাবার ঠিক আগে জ্ঞান হয়। আমাকে দেখে মনে হলো চিনলেন। 2-একটা ভাঙা ভাঙা কথাও বললেন। ব্যাস, তারপরে শেষ। কি বললেন? খানিকটা আগ্রহ নিয়ে রুদ্রতা যেন চেয়ারের সামনের দিকে ঝুঁকে এসেছে। মণিমোহন সমাদ্দার বললেন, প্রথমে বললেন আমার নামে, তারপর কিছুক্ষণ ঠোঁট নড়ছে, কথা নেই। শেষে অনেক কষ্টে 2 বার বললেন, চাবি চাবি। ব্যাস। রুদ্রতা ভুরু কুচকে চেয়ে রয়েছে মণিমোহন বাবুর দিকে। বলল, কি বলতে চাচ্ছিলেন সেটা আন্দাজ করতে পেরেছিলেন কি? প্রথম অংশ শুনে মনে হয় ওর নামে যে কৃপণ বলে অপবাদ রটেছিল সেটার বিষয়ে কিছু বলতে চাইছেন। আমার ধারণা ওর মনে একটা অনুশোচনার ভাব জেগেছিল, কিন্তু আসল কথাটা হচ্ছে ওই চাবি। কিসের চাবির কথা বলছেন কিছুই বোঝা গেল না। ঘরে একটা আলমারি আর একটা সিন্দুক ছিল।
তার চাবি ওর খাটের পাশের টেবিলের দেওয়ারাজেই থাকতো। বাড়িতে ঘর মাত্র 3টে আর একটা বাথরুম, সেটা শোয়ার ঘরের সঙ্গে লাগা। আসবাবপত্র বলতে বিশেষ কিছুই নেই, অন্তত চাবি লাগে এমন জিনিস তো নেই বললেই চলে। দরজায় যে তালা ব্যবহার করতেন সেটা একরকম জার্মান তালা, তাতে চাবির দরকার হয় না, নম্বরের কম্বিনেশনে খুলতে হয়। সিন্দুক আর আলমারিতে কি ছিল? আলমারি তাকে কিছু জামা কাপড় ছিল আর দেরাজে কিছু কাগজপত্র, দরকারি কিছুই না। আর সিন্দুক ছিল একেবারে খালি। টাকা পয়সা? নাথিং, নটা পাইস। টেবিলের দেরাজে কিছু খুচরো পয়সা ছিল আর বালিশের নিচে একটা বটুয়াতে কিছু ওই 2 টাকা 5 টাকার নোট, ব্যাস। বটুয়া থেকে নাকি সংসারের জন্য টাকা বার করে দিতেন। চাকর অনুকূল তো তাই বলল, কিন্তু সেও তো বলছেন সামান্য টাকা, সেটা ফুরিয়ে গেলে অন্য কোথাও থেকে বার করতে হতো নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনি কি বলতে চান উনি ব্যাংকে টাকা রাখতেন না? এবার মণিমোহনবাবু হেসে উঠলেন, বললেন, তাই যদি রাখবেন তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে তফাৎটা হবে কোথায়? এককালে রাখতেন, তবে বছর 25 আগে একটা ব্যাংক ফেল পড়ায় উনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারপর থেকে আর ব্যাংকের সঙ্গে কোনো সংস্রব রাখেননি। অথচ আমি জানি ওর বিস্তর টাকা ছিল, এবং সেটা যে বাড়ি তৈরি করার পরেও ছিল সেটা তার দুষ্প্রাপ্য বাজনার কালেকশন দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া উনি নিজের পেছনে বেশ ভালোই খরচ করতেন, ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান করেছিলেন, একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন, মাঝে মাঝে বেরোতেন, শহরে আসতেন। কাজেই রুদ্রদা পকেট থেকে 4 মিনার বার করেছে, মণিমোহনবাবুকে অফার করে দেশলাই ধরিয়ে দিল। ভদ্রলোক বেশ ভালো করে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এতক্ষণে হয়তো আন্দাজ করেছেন কেন আপনার কাছে এসেছি। এতগুলো টাকা সব গেল কোথায়? কোন চাবির কথা বলছিলেন কাকা? সেই চাবি দিয়ে কোন জিনিসটা খুললে কি পাওয়া যাবে? সেটা কি টাকা না অন্য কিছু? যদি উইল থেকে থাকে তাহলে সেটাও তো পাওয়া দরকার। উইল না থাকলে অবশ্যই টাকা নাতেই পাবে, কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে। আপনার বুদ্ধির অনেক তারিফ শুনেছি, আপনি যদি এই ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারেন। মণিমোহনবাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো যে পরদিন সকালেই আমরা বামুনগাছি যাব। ওর গাড়ি আছে, উনি নিজেই সকাল 7টায় এসে আমাদের তুলে নিয়ে যাবেন। আমি বুঝেছি রুদ্রদার কাছে এটা একটা নতুন ধরনের রহস্য না হলে হেয়ালির কথা বলা যেতে পারে। সেই মণিমোহনবাবুর গাড়ি করেই আমরা চলেছিলাম বামুনগাছির দিকে। গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছ দিয়ে ঘেরা 7 বিঘে জমির ওপর রাধারমণ সমাদ্দারের একতলা বাড়ি। গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বিছানো রাস্তার ওপর দিয়ে একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভিতর একটা পুরনো কালো গাড়ি রয়েছে, সেটাই বুঝলাম রাধারমণ সমাদ্দারের অস্টিন। গাড়ি থেকে নামতেই একটা ঠাঁই শব্দ শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা 8-10 বছরের একটা ছেলে হাতে একটা এয়ারগান নিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে। মণিমোহনবাবু তাকে বললেন, তোমার বাবা বাড়িতে আছেন? তাকে গিয়ে বলো যে মণিবাবু কলকাতা থেকে এসেছেন, একবার ডাকছেন। ছেলেটি বন্ধুকে ছড়া ভরতে ভরতে চলে গেল। রুদ্রদা বলল, প্রতিবেশীর ছেলে বুঝি? আগে হ্যাঁ, ওর বাবা অবনী সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে, এখানে পাশেই ওর বাড়ি, তার সঙ্গে ওর নার্সারি। মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে এখানে থাকেন। ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে আসছে। মণিবাবু তাকে দেখিয়ে বললেন,
এই বাড়িটার যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই থাকছে। প্রায় 30 বছরের পুরনো চাকর। অনুকূল, এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো। চাকর মাথা হেঁট করে হ্যাঁ বলে চলে গেল। আমরা 3 জন বাড়ির ভেতর ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা। সেটাকে ঘর বলা মুশকিল, কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেওয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই। বাতিটাতিও নেই, কারণ এই দিকটায় ইলেকট্রিসিটি নেই। আমাদের সামনেই একটা দরজা রয়েছে। মণিবাবু সেইটার দিকে এগিয়ে গিয়ে বললেন, দেখুন, এই হলো সেই জার্মান তালা। দ্বিতীয় মহাযুদ্ধের আগে কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত। এর নাম হলো 8291। গোল তালা, তাতে চাবির গর্ত টর্ত নেই, তার বদলে আছে 4টে খাঁজ। প্রত্যেকটা খাঁজের পাশে 1 থেকে 9 পর্যন্ত নম্বর লেখা আছে। তার প্রত্যেকটার মাথার দিকে ছোট হুকের মতো জিনিস বেরিয়ে আছে। এই হুকগুলোকে খাঁজের এই মাথা ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায়, আর দরকার হলে যে কোনো নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায়। কোনোটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব। মণিবাবু বাঁ দিকের খাঁজ থেকে শুরু করে হুকগুলোকে পরপর 8, 2, 9 আর 1 নম্বরে ঠেলে দিতেই খরাত করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল। মণিবাবু বললেন, বন্ধ করাটা আরো সহজ। তালাটা লাগিয়ে যে কোনো একটা হুক নম্বর থেকে একটু সরিয়ে দিলেই লক। আমরা 3 জন রাধারমণ সমাদ্দারের ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়। তাতে মণিবাবু যা যা বলেছিলেন সবই আছে, কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি। তার কিছু রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালের গায়ের একটা লম্বা সেলফের 3টে তাকের ওপর, কিছু পূব দিকের দেওয়ালের সামনে একটা লম্বা বেঞ্চির ওপর, আর কিছু ঝুলছে দেওয়ালের হুক থেকে, আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের ওপর। এছাড়া ঘরে যা আছে তা হলো খাট, খাটের পাশে একটা ছোট টেবিল, উত্তর দিকের দেওয়ালের সামনে একটা আলমারি, আর এক কোণে একটা ছোট সিন্দুক। খাটের তলায় একটা ছোট ট্রাঙ্কও চোখে পড়ল। রুদ্রতা প্রথমেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারদিকটা দেখে নিল। তারপর আলমারি আর সিন্দুক খুলে তার ভেতরে বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়ে নিল। তারপর দেরাজ সমেত টেবিলটাকে পরীক্ষা করলো। খাটের তোষকের নিচে দেখলো, খাটের নিচে দেখলো, ট্রাঙ্কের ভেতর দেখলো। তাতে একজোড়া পুরনো জুতো আর একটা ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছুই পাওয়া গেল না। তারপর প্রত্যেকটা বাজনা আলাদা আলাদা করে হাতে তুলে ওজন পরীক্ষা করে নেড়ে ছেড়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো, তাতে কোনো ফাঁপা বা ফোলা অংশ আছে কিনা বা চাবির কোনো গর্ত আছে কিনা। দেখে আবার সব কিছু যেমনভাবে রাখা ছিল ঠিক সেমনিভাবেই সব বাজনাকে সাজিয়ে রেখে দিল। তারপর ঘরের মেঝে আর দেয়ালের প্রত্যেকটা জায়গা আঙুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল। সমস্ত ব্যাপারটা করতে তার লাগলো ওই মিনিট 15 মতো। তারপর আরও 7 মিনিট লাগলো অন্য দুটো ঘর আর বাথরুম দেখতে। সব শেষে আবার রাধারমণ বাবুর ঘরে ফিরে এসে মণিমোহন বাবুকে বললে, আপনাদের মালিটিকে একবার ডাকুন তো। মালি এলে তাকে দিয়ে ঘরের জানলায় রাখা দুটো ফুলের টব থেকে মাটি বার করিয়ে তাতে কিছু দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টব জানলায় রাখলো। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপর লেবুর শরবত রেখে গেছে। শরবতে চুবুক দিয়ে মণিবাবু বললে, কিছু বুঝলেন? রুদ্রদা মাথা নেড়ে বলল, এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এ ঘর যে কোনো অবস্থাপন্ন লোক বাস করে সেটা বিশ্বাস করা কঠিন হতো। সেই তো বলছি, সাধে কি আপনাকে ডেকেছি? আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম। তার মধ্যে সেতার, শরৎ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি এগুলো আমি চিনি। অন্যগুলো আমি কখনো চোখেই দেখিনি। রুদ্রদা মণিবাবুকে প্রশ্ন করল, সব কটা বাজনার নাম জানেন? ওই যে দেওয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে, ওটার কি নাম? মণিবাবু হেসে বললেন, আমি মশাই একেবারে বেসুরো, আমাকে ওসব জিজ্ঞাসা করলে কিন্তু ফাঁপড়ে পড়বেন।
একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর 40-এর একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম ইনি হলেন ফুলের দোকানের মালিক অবনী সেন। ছেলেটির নাম হলো সাধন। অবনীবাবু আগেও রুদ্রদার নাম শুনেছেন শুনে রুদ্রদা একটা ছোট্ট একপেশা হাসির সঙ্গে একটা গলা খাকরানি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ভালো কথা, আপনার কাকা কি কাউকে তার কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? কই না তো। মণিবাবু অবাক হয়ে বললেন, কাল একটি ভদ্রলোক এসেছিলেন, এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান। আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন। ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত, আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক। রাধারমণ বাবুর লেখা একটা চিঠি দেখালেন, মৃত্যুর কিছুদিন আগেই লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন। আপনাদের চাকরও তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি। কথাটা বলল সাধন। সে একটা টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার ওপর আস্তে আস্তে আঙুল টিপে টুংটাং সুর বার করছে। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, সাধন প্রায় সারাটা দিনই ওই বাড়ির আশপাশেই ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? রুদ্রদা এবার জিজ্ঞেস করলো সাধনকে। মাঝে মাঝে খারাপ। খারাপ কেন? খালি খালি সারেগামা গাইতে বলতেন। আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি যত রাজ্যের হিন্দি ফিল্মের গান, হেসে বলে উঠলেন তার বাবা অবনীবাবু। দাদু জানতেন তুমি গান গাইতে পারো? হ্যাঁ। তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? না। তাহলে কি করে জানলেন? দাদু বলতেন, যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হলো না, তাই আমরা ওর মুখ চাওয়াচাই করলাম। রুদ্রদা বলল, তার মানে? জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছ? না, বাজনা শুনেছি। এই কথাটাই মণিমোহনবাবু যেন বেশ হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছো? আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না, আমি বাইরে ছিলাম, বাগানে বন্দুক দিয়ে নারকল মারছিলাম। উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো? আর কেউ ছিল না। রুদ্রদা এবার বলল, অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। রুদ্রদা এবার মণিমোহনবাবুকে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়ালো। রুদ্রদা বলল, তোমার মনিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছ? অনুকূল ভীষণ কাছুমাছু ভাব করে বললে, একগে বাবু তো ঘরের ভিতরেই থাকতেন সর্বক্ষণ, তা সে কখন কি করতেন না করতেন। তোমার সামনে বাজনা বাজাননি কখনো? একগে না। বাজনার আওয়াজ শুনেছ? একগে তা যেন কয়েকবার, তবে কানে তো ভালো শুনি না। মারা যাওয়ার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি, যিনি কাল সকালেও এসেছিলেন? তা ছিলেন বটে, এই ঘরে বসেই কথা বললেন। প্রথম কবে এসেছিলেন মনে আছে? হ্যাঁ, যেদিন তিনি চলে গেলেন সেদিন সকালে। যেদিন কাকা মারা গেলেন? মণিবাবু চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল অমনি অনুকূলকে। হ্যাঁ। অনুকূলের চোখে জল এসে গেছে। সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, সে ভদ্রলোক গেলেন চলে, আর তার কিছু পরেই আমি বাবুর চানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি কি যে তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সাড়া পেলাম না,
তখন এনার বাড়িতে গেলাম খবর দিতে। অনুকূল অবনীবাবুর দিকে তাকিয়ে বললে। অবনীবাবু এবার বললেন, আমি ব্যাপার দেখেই মণিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি। অবশ্যই বিশেষ কিছু করার ছিল না। ঠিক এমনি সময় একটি গাড়ির আওয়াজ পাওয়া গেল বাইরে। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন লম্বা ঝুলপি, ঝাঁকড়া চুল, লম্বা গোপ আর পুরু ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল ইনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহনবাবুকে দেখিয়ে বললেন, আপনি এর সঙ্গে কথা বলুন, ইনি রাধারমণ বাবুর ভাইপো। ও আই সি। আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়। উনি আমাকে এসে দেখা করতে। কাকার চিঠিটা সঙ্গে আছে? মণিবাবু তার কথার মাঝেই ওপরেই বলে বসলেন। ভদ্রলোক তার কোটের ভেতরের পকেট থেকে একটা পোস্টকার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সেই চিঠি রুদ্রদার হাতে গেল। অমনি আমিও ঝুঁকে পড়ে তাতে দেখতে পেলাম রাধারমণবাবু ভদ্রলোককে রবিবার 18ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছেন। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসলেই দেখিতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও রুদ্রদা একবার দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল এভিনিউ, কলকাতা 13। রুদ্রদা চিঠিটা পড়ে খাটের পাশের টেবিলের ওপর রাখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার যেন একটু অসহিষ্ণুভাবেই খাটের একটা কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিমোহনবাবুই করলেন, 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? সুরজিৎবাবু এবার বললেন, কিছুদিন আগে একটা পুরনো গীত ভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণবাবু সম্বন্ধে জানতে পারি। খানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে 2টো যন্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়, আমি 2টোর জন্য 2000 টাকা অফার করি। উনি রাজি হন। আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম। উনি 2 দিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমি দেরাদুন চলে যাই, পরশু ফিরেছি। আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওর শরীর কেমন ছিল? ভালোই তো, তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না। 2-একটা কথায় সেরকম একটা ভাব প্রকাশ পাচ্ছিল। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনেই সুরজিৎবাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল। তারপর চাপা গলায় বললেন, আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না, তবে আপনি যাবার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন, তাই। তা হতে পারে, তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এনিওয়ে, আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি। যন্ত্র দুটো আজ পেলেই ভালো হয়। আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি। আমি থাকি ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি। কোন যন্ত্র দুটো বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেওয়ালের দিকে গিয়ে হুকে ঝোলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন, একটা হলো এটা, এর নাম খামানচে, ইরানের যন্ত্র। এটার নাম জানতাম কিন্তু দেখিনি কখনো, বেশ পুরনো যন্ত্র। আর অন্যটা হলো। সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দেখে আঙুল দেখিয়ে বললেন, এটার নাম মেলোকর্ড। এটা বিলেতি যন্ত্র, আগে দেখিনি কখনো। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। উনি তখন রাজিই হয়েছিলেন। ওগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন। কথাটা বলছে রুদ্রদা।
আর বলছে বেশ জোরের সঙ্গে। সুরজিৎবাবুও মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে রুদ্রদার দিকে ফিরে তীক্ষ্ণ দৃষ্টিবান এনে শুকনো ভারী গলায় বললে, আপনি কে? উত্তর দিলেন মণিবাবু, উনি আমার বন্ধু, তবে উনি ঠিকই বলেছেন, ওগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। রুদ্রদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎবাবুর ঘটনাটা যেন কিছুই না এই রকম একটা ভাব করে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চি যন্ত্রটাকে মন দিয়ে দেখল। রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকম দেখতে, যদিও তার চেয়ে অনেক বড়, আর গোল অংশটাই খুব সুন্দর করে কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে রুদ্রদা গেল মিলকর যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার একটা পিয়ানো আর সেতার মেশানো টুংটাং শব্দ। এই বাজনার আওয়াজ শুনেছিলে কি? রুদ্রদা সাধনকে জিজ্ঞেস করল। হতে পারে। সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কমই দেখেছি। এবার রুদ্রদা আলমারির দেরাজ থেকে এক তারা পুরনো কাগজ বার করে মণিবাবুকে বললে, এগুলো আমি একটু বাড়ি নিয়ে যেতে পারি কি? নিশ্চয়। আর যদি কিছু? না, আর কিছুর দরকার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়। রুদ্রদা মণিমোহনবাবুর কাছ থেকে দুদিন সময় চেয়ে নিয়েছিল। চাইতেই হবে, কারণ রাধারমণবাবুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো চাবি বা চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাস্ক বা ওই ধরনের কিছুই পাওয়া যায়নি। তাই রুদ্রদা বলল, 1 নম্বর, ওকে চুপচাপ বসে চিন্তা করতে হবে। আর 2 নম্বর, রাধারমণবাবুর কাগজপত্র ঘেঁটে লোকটার সম্বন্ধে আরও কিছু জানা যায় কিনা দেখতে হবে। আর 3 নম্বর, গান বাজনার সম্বন্ধে আর একটু ওয়াকিবহাল হতে হবে। বামুনগাছি থেকে ফেরার পথে মণিমোহনবাবু বললেন, কি রকম বুঝছেন? রুদ্রদা তার গম্ভীর ও অন্যমনস্ক ভাবটাকে ঝেড়ে ফেলে দিয়ে বললে, আপনাকে কতগুলো সন তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে। বলুন। আপনার খুড়তুতো দাদা অর্থাৎ রাধারমণবাবুর ছেলে মুরলীধর কবে মারা গেছেন? 45-এ, 28 বছর আগে। তখন তার ছেলের বয়স কত ছিল? ধরণীর বয়স ছিল ওই 7 কিংবা 8। ওরা কলকাতাতেই থাকতো? না, দাদা ভাগলপুরে ডাক্তারি করতেন। উনি মারা যাবার পর বৌদি ছেলেদের নিয়ে কলকাতায় এসে শ্বশুরবাড়িতে ওঠেন। তখন বাবা ছিলেন আমা স্ট্রিটের বাড়িতে। আমা স্ট্রিটেই বৌদি মারা যান। ধরণী তখন সিটি কলেজে পড়ছে। মা বাবা যাবার পর থেকেই তার মতিগতি বদলে যায়। সে পড়াশোনা ছেড়ে দিয়ে থিয়েটারে ঢোকে। আর তার বছরখানেক পরে কাকাও চলে গেলেন বামুনগাছি। ওর বাড়িটা তৈরি হয়েছিল যে তখন 59-এ। গেটের বাইরেও ডেট লেখা রয়েছে। রাধারমণবাবুর কাগজপত্রের মধ্যে ছিল কিছু পুরনো চিঠি, কিছু ক্যাশ মেমো, 2টো ওষুধের প্রেসক্রিপশন, স্মিগলার নামে একটা জার্মান কোম্পানির পুরনো ক্যাটালগ, তাতে নানা রকম বাজনার ছবি ও দাম, খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানের স্বরলিপি, খবরের কাগজ থেকে নানান সময় কাটা 5টা নাটকের সমালোচনা, সেগুলোতে সঞ্জয় লাহিড়ী বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইন করা। এর মধ্যে 3টে জিনিস নিয়ে রুদ্রদা মন্তব্য করল। স্বরলিপিগুলো দেখে বলল, সুরজিৎবাবু যে পোস্টকার্ডটা দেখালেন তার হাতের লেখার সঙ্গে এই লেখা মিলে যাচ্ছে। ক্যাটালগটা দেখে বলল, মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম এতে দেখছি না। আর থিয়েটারের সমালোচনাগুলো দেখে বলল, যদ্দূর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদ্দার একই লোক। আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধারমণবাবু। কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে রুদ্রদা থিয়েটারের পত্রিকার মঞ্চালোকে টেলিফোন করে সঞ্জয় লাহিড়ী কোন যাত্রার দলে আছে জিজ্ঞেস করলে। জানা গেল দলের নাম মডার্ন অপেরা।
সেখানে সঞ্জয় লাহিড়ী হিরোর পাঠ করে। তারপর মডার্ন অপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল 3 সপ্তাহ হলো জলপাইগুড়ি ট্যুরে বেরিয়ে গেছে, ফিরতে আরও দিন 7। এই খবরটা অবশ্যই মণিবাবু আগেই দিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম। একদিন একসঙ্গে এতগুলো জায়গায় অনেক দিন যাইনি। প্রথমে জাদুঘর। কেন যাচ্ছি আগে থেকে জানি না, কারণ রুদ্রদার এখন মৌনী পর্ব। তার উপরে মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে, বোঝাচ্ছে সে ভীষণ মন দিয়ে ভাবছে, তাই ডিস্টার্ব করা চলবে না। জাদুঘরে যে এরকম একটা বাজনার সংগ্রহ আছে সেটা অবশ্যই আমি জানতাম না। অবশ্যই সবই দিশি বাজনা, একেবারে মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। শুধু বিনাই যে এত রকম হতে পারে তা আমার ধারণা ছিল না। এরপরে বিলিতি বাজনার দোকান। ফ্রি স্কুল স্ট্রিটের শালদান্না কোম্পানি বলল মেলো করেন নাকি কখনো, নামই শোনেনি। সেখান থেকে গেলাম লালবাজারে। লালবাজারের মণ্ডল কোম্পানির একটা ক্যাশমোমো রাধারমণবাবুর কাগজপত্রের মধ্যে ছিল, তাই বোধহয় রুদ্রদা সেখানে গেল। দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে। বললেন, সমাদ্দার মশাই আমাদের অনেক দিনের খদ্দের, সেই আমার ফাদারের টাইম থেকে। মেলোকড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন? মেলোকড? কই না তো। ক্ল্যারিওনট টাইপের কিছু ফুঁ দেওয়া যন্ত্র, উইন্ড ইনস্ট্রুমেন্ট? না, বলতে পারেন হারমোনিয়াম টাইপের, সাইজে অনেক ছোট, আওয়াজটা পিয়ানো আর সেতারের মাঝামাঝি। ছোট সাইজের বাজনা, তাতে কটা অক্টেভ পাচ্ছেন আপনি? মেলোকর্ডে মাত্র একটা অক্টেভ রয়েছে শুনে মণ্ডল মাথা নেড়ে বলল, না মশাই, এ শুনে মনে হচ্ছে খেলনা টেলনা ধরনের কিছু হবে। আপনি বরঞ্চ নিউ মার্কেটে দেখুন। এরপর রুদ্রদা আর আমি কলেজ স্ট্রিটের দাশগুপ্তের দোকান থেকে 19 টাকা দিয়ে 3টে সঙ্গীতের বই কিনলাম। তারপর সেখান থেকে বিধান সরণিতে মঞ্চলোকের অফিসে গিয়ে অনেক খুঁজে সঞ্জয় লাহিড়ীর একটা দুমড়ানো ছবি চেয়ে নিল। দাম দিতে হবে কিনা জিজ্ঞেস করাতে সম্পাদক প্রতুল হাজরা জিভ কেটে বললেন, হ্যাঁ, দামের কথা কি বলছেন, আপনি রুদ্র সেন না? রাস্তার মোড়ের একটা দোকান থেকে ঠান্ডা লস্যি খেয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে হয়ে গেল প্রায় রাত 7টা। এসে দেখি পাড়া ঘুটঘুটি অন্ধকার, লোডশেডিং হয়েছে। রুদ্রদা তার মধ্যেই মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। 9টায় আলো আসার পর বলল, দীপ, তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবার পটুদের বাড়ি চলে যেত, গিয়ে বল রুদ্রদা একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে। ঘুমোবার আগে পর্যন্ত শুনলাম রুদ্রদা প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে। রাত্রে স্বপ্ন দেখলাম, একটা প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড লোহার দরজা, আর তাতে একটা প্রকাণ্ড ফুটো। ফুটোটা এত বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে উল্টো দিকে চলে যাওয়া যায়, কিন্তু তা না করে আমি, রুদ্রদা আর মণিমোহন বাবু 3 জনে একসঙ্গে একটা প্রকাণ্ড চাবিকে আঁকড়ে ধরে সেটাকে ফুটোটার মধ্যেই ঢোকাতে চেষ্টা করছি। আর সুরজিৎ দাশগুপ্ত একটা আলখাল্লা পরে তিরিং বিরিং করে লাফাচ্ছেন আর শুরু করে বলছেন, 8291 8291 8291। পরদিন মঙ্গলবার। মণিমোহনবাবু বলেছিলেন বুধবার আবার খবর নেবেন, কিন্তু সকাল 7টায় তার টেলিফোন এসে হাজির। ফোনটা আমি ধরেছিলাম। রুদ্রদাকে ডেকে দিচ্ছি বলাতে বললেন, দরকার নেই, তুমি ওকে বলো আমি এক্ষুনি আসছি, জরুরি কথা আছে। 15 মিনিটের মধ্যেই ভদ্রলোক এসে গেলেন। বললেন, অবনীবাবু এই একটুক্ষণ আগে বামুনগাছি থেকে ফোন করছিলেন, কাকার শোবার ঘরে মাঝরাত্রে লোক ঢুকেছিল। ওই জার্মান তালার সংকেত আর কে জানে? রুদ্রদা তৎক্ষণাৎ প্রশ্ন করল, আমার ভাইপো জানতো। অবনীবাবু জানেন কি না জানি না, বোধ হয় না। তবে সামনের দরজা দিয়ে ঢোকেনি সে লোক। তবে বাথরুমে জমাদার ঢোকার দরজা দিয়ে ঢুকেছে, কিন্তু কাল যখন বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। পরে হয়তো কেউ খুলেছিল। যাই হোক, কিছু নিতে পারিনি, ঢোকার সঙ্গে সঙ্গেই অনুকূল টের পেয়ে গেছিল। আপনি এখন ফ্রি আছেন, একবার যেতে পারবেন? নিশ্চয়ই, তবে তার আগে একটা প্রশ্ন আছে।
রাধারমণ বাবুর নাতিকে, অর্থাৎ আপনার ভাইপো ধরণীধরকে। এখন দেখলে চিনতে পারবেন। মণিবাবু ভুরু কুঁচকে বললেন, অনেক কাল দেখা নেই ঠিকই, তবু হাজার হোক ভাইপো তো। রুদ্রদা তার ঘর থেকে একটা ছবি এনে মণিমোহনবাবুকে দিল। মঞ্চলোকের অফিস থেকে আনা সঞ্জয় লাহিড়ির ছবি। কালি দিয়ে একচোড়া গোঁফ আর একটা মোটা ফ্রেমের চশমা এঁকে দিয়েছে। মণিবাবু লাফিয়ে উঠে বললেন, আরে এ যে দেখছি সুরজিৎ দাশগুপ্তের মতো মনে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কেবল নাকের কাজটা একটু। যাই হোক, মিল আছে একটা। এটা আসলে আপনার ভাইপোরই ছবি, আমি কেবল একটু রং চড়িয়েছি। আশ্চর্য, আমারও কথাটা মনে হয়নি তা নয়। ইনফ্যাক্ট কাল রাত্রে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি, কিন্তু প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, ফিরতে অনেক রাত হলো, তাই আর বলা হয়নি। অবশ্যই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভবও হতো না। ধরণীকে গত 15 বছরে প্রায় দেখিনি বললেই চলে, থিয়েটারেও না, কারণ ও বাতিকটা আমার একদমই নেই। আর যাত্রা তো ছেড়েই দিলাম। অথচ আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে দুটো ব্যাপার প্রমাণ করতে হয়। এক, সুরজিৎ দাশগুপ্ত বললে আসলে কেউ নেই। আর দুই, সঞ্জয় লাহিড়ী যাত্রার দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে, এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুর আগেই। দীপ, মিনার্ভা হোটেলের নাম্বারটা বার করতো। হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল সুরজিৎ দাশগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন বটে, কিন্তু গতকাল সন্ধেবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছেন। মডার্ন অপেরায় ফোন করে লাভ নেই, কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে, আর তারা বলেছে যে সঞ্জয় লাহিড়ী ট্যুরে গেছে। বামুনগাছি পৌঁছে গিয়ে রুদ্রদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল। যেই আসুক, তাকে গাড়ি বা ট্যাক্সি করেই আসতে হয়েছে, আর সেই গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটে এসে পাঁচিল টপকাতে হয়েছে। শেষের কাজটা কঠিন নয়, কারণ 3 জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে, আর সেই গাছের নিচু ডাল পাঁচিলের ওপর দিয়ে কম্পাউন্ডারের ভেতর ঢুকেছে। মুশকিল হচ্ছে কি, বর্ষার দিন হলে মাটিতে পায়ের ছাপ পড়তো, কিন্তু এই মাটি একেবারে খটখটে শুকনো। অনুকূলে শরীর ভালো নয়। সে তার ঘরে বিছানায় শুয়ে কুঁই করে যা বলল, তাতে বোঝা গেল যে মাথার যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার ভালো ঘুম হচ্ছিল না। সে যেখানে শোয় সেখান থেকে তার খাটের পাশের জানলা দিয়ে সোজা রাধারমণবাবুর ঘরের জানলা দেখা যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ সেই ঘরে একটা আলো দেখে সে ধর্মড়িয়ে ওঠে। কে কে বলে ডাক দিয়ে ছুটে যায়, কিন্তু সে পৌঁছাবার আগেই দেখে একজন লোক রাধারমণবাবুর বাথরুমের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাকি রাতটা নাকি অনুকূল রাধারমণবাবুর ঘরের মেঝেতেই শুয়ে থাকে। অন্ধকারের মধ্যে সে লোককে চিনতে পারোনি বোধহয়? মণিবাবু প্রশ্ন করলেন। না বাবু, আমি বুড়ো মানুষ, চোখে ভালো দেখি না, আর কাল আবার ছিল অমাবস্যা। রাধারমণবাবুর ঘরে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাও রুদ্রদার গম্ভীর গলার আওয়াজে বেশ ঘাবড়ে গেলাম। মণিবাবু, বারাসাত থানায় খবর দিতে হবে। এ বাড়িতে আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত করতে হবে, সে লোক আবার আসতে পারে। আর সুরজিৎ দাশগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ী নাও হন, তাহলেও তাকে সন্দেহ করতে হবে, কারণ ওই দুটো যন্ত্রের ওপর তার যথেষ্ট লোভ। পয়সা দিয়ে কেনা সম্ভব না হলে অন্য উপায়ে ওগুলো হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এইসব কালেক্টরদের গো বড় সাংঘাতিক। আমি অবনীবাবুর বাড়ি থেকে এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ওসির সঙ্গে আমার আলাপ আছে। ভদ্রলোক ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর রুদ্রতা মেলোকটটাকে নিয়ে খাটের ওপর বসে নেড়েচেড়ে দেখতে লাগলো। দারুণ মজবুত করে তৈরি, দুপাশের কাঠে সুন্দর কাজ করা। জিনিসটাকে চিৎ করে আলোতে ধরতে একটা রং চটে যাওয়া লেবেল দেখা গেল। রুদ্রতা চোখ মুচকে লেখাটা পড়ে বলল, স্পিগলার কোম্পানির তৈরি, মেড ইন জার্মানি।
রুদ্রদা হারমোনিয়াম বাজাতে জানে না ঠিকই, কিন্তু কাঁচা হাতে একটা একটা করে পর্দা টিপে যখন জনগণমনর খানিকটা মেলো করে বাজালো, তখন যন্ত্রটার গুণে সেটা শুনতে বেশ ভালোই লাগছিল। তারপর সেটাকে আবার টেবিলের ওপর রেখে বলল, একবার ইচ্ছে করে জিনিসটাকে ভেঙে ভেতরে কি আছে দেখি, কিন্তু যদি দেখি কিছু নেই তাহলে বাজনাটার জন্য আফসোস হবে। সুরজিৎ দাশগুপ্ত টাকা অফার করেছিল এটার জন্য। অনুকূল এই শরীর নিয়েও শরবত নিয়ে এসেছিল। সেটা চুমুক দেবার সঙ্গে সঙ্গেই মণিমোহনবাবু ফিরে এসে বললেন, থানায় বলে দিয়েছি 2 জন লোক থাকবে আজ সন্ধ্যা থেকে। অবনীবাবু বাড়ি ছিলেন না, সাধনকে নিয়ে কলকাতা গেছেন, ফিরবেন বিকেলে। রুদ্রদা বলল, রাধারমণবাবুর টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে? মণিবাবু গম্ভীরভাবে বললেন, আমি নিজে জেনেছি কাকার মৃত্যুর পরে। টাকা যে খোঁজাখুঁজি হচ্ছে সেটা অবশ্যই অবনীবাবু জানেন, কিন্তু তার অ্যামাউন্টটা কত হতে পারে সেটা জানার কথা নয়। আর সুরজিৎ দাশগুপ্ত যদি আসলে ধরণীধর হয়ে থাকে তাহলে সে সেদিন কাকার সঙ্গে এসে কথা বলেছিল, সেদিন কিছু জেনেও থাকতে পারে। আমার তো বিশ্বাস সে কাকার কাছে টাকাই চাইতে এসেছিল, তারপর কাকার সঙ্গে কথা কাটাকাটি হয়, তার ফলে। মণিবাবু কথাটা শেষ করলেন না। রুদ্রদা তার দিকে একদৃষ্টে তাকিয়ে বললে, তার ফলে আপনার কাকার হার্ট অ্যাটাক হয়, আর সেই অবস্থাতেই ধরণীধর ঘরের মধ্যে টাকার অনুসন্ধান করে। আপনি এই ভাবছেন তো? কিন্তু আমি এটাও জানি যে সে টাকা খুঁজে পায়নি। যদি পেত তাহলে সে বাজনা কেনার অজুহাতে আবার ফিরে আসতো না, এই তো? ঠিক তাই। তার ধারণা ওই 2টো বাজনার মধ্যে একটাতেই রয়েছে টাকা। মেলোকর্ড। মণিবাবু রুদ্রতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দিলেন, আপনি তাই বলছেন? আমার মন তাই বলছে। তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না, আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না। আপনার শুনতে কোনো ভুল হয়নি তো? উনি চাবি কথাটাই বলেছিলেন তো? মণিবাবু হঠাৎ কেমন যেন অপ্রতিভ হয়ে পড়লেন। হাত কচলাতে কচলাতে বললেন, কি জানি মশাই, চাবি বলেই তো মনে হলো। অবশ্যই এমন হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন, চাবি কথাটার হয়তো কোনো অর্থই নেই। কথাটা শুনে আমার মনটা বেশ দমে গিয়েছিল, কিন্তু রুদ্রতার মধ্যে দমবার কোনো লক্ষণ দেখলাম না। ও বলল, প্রলাপই হোক আর যাই হোক, এই ঘরে টাকা আছে, আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। তাহলে আপাতত কি করবেন সেটা ঠিক করুন। করেছি, আপাতত বাড়ি ফিরব। দিনের বেলা কোনো ভয় নেই, অনুকূলকে বলে দেবেন চোখ রাখতে, আর বাইরের কোনো লোককে যেন ঢুকতে না দেওয়া হয়। রাত্রে তো পাহারায় থাকবেই। আমি বাড়ি গিয়ে একটু একান্তে চিন্তা করতে চাই। একটা আবঝা আলো দেখতে পাচ্ছি, সেটা আরও উজ্জ্বল হওয়া দরকার। তবে একটা কথা, তেমন বুঝলে আজ রাতটা আমি এখানে কাটাতে চাই। আপনার আপত্তি নেই তো? মোটেই না, 8টা নাগাদ আপনাকে তুলে নিতে পারি। ভালো কথা। আপনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন? সংখ্যাতত্ত্ব? মণিমোহন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। রুদ্রদা তার এক পেশে হাসি হেসে বলল, আপনাদের সবাইয়ের নাম দেখছি 5 অক্ষরের, রাধারমণ, মুরলীধর, ধরণীধর, মণিমোহন, তাই প্রশ্নটা মনে এলো। রুদ্রদা তার ঘরে তার খাটের ওপর বসেছিল, আর আমি পাশের চেয়ারে। আমার হাতে সে খাতা আর পেন্সিল ধরিয়ে দিয়েছে। সে বলছে আর আমি লিখছি। আগে লেখো, মৃত ব্যক্তির নাম কি ছিল? আমি লিখলাম, রাধারমণ সমাদ্দার। তার নাতির নাম? ধরণীধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনা সংগ্রাহকের নাম?
সুরজিৎ দাশগুপ্ত। রাধারমণের প্রতিবেশীর নাম অবনী সেন, তার ছেলের নাম সাধন সেন। রাধারমণের শেষ কথা কি ছিল? আমার নামে চাবি চাবি। গানে একটা সা থেকে তারপরের সা পর্যন্ত কটা সুর থাকে? এর মধ্যে রুদ্রদা তার কেনা সঙ্গীত প্রবাসিকার প্রথম চ্যাপ্টারটা আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছে। গান নিয়ে সে কেন এতটা মেতে উঠেছে জানি না। যাই হোক, আমি লিখলাম 12টা। কি কি? 7টা শুদ্ধ, 4টে কোমল, 1টা করি। শুদ্ধ সুর কি কি? কিভাবে লেখে? স, র, গ, ম, প, ধ, ন। কোন কোনটা কোমল হয়? র, গ, ধ, ন। কিভাবে লেখে? রি, ইয়, গয়, দ, মধ্যের ন। আর করি? ম। কিভাবে লেখে? ক্ষিয়য় মধ্যেনেশ্বয়। এবার দে কাগজটা। দিলাম তাকে। এবার বাইরে বৈঠকখানায় গিয়ে বস, দরজাটা ভেজিয়ে দে, আমি কাজ করব। গেলাম বৈঠকখানায়, দরজা ভেজালাম, সোফায় বসলাম। চাঁদের পাহাড় বইটা 3বার পড়েছি, আবার পড়তে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পরে রুদ্রদার ঘরের এক্সটেনশনের টেলিফোনে ডায়াল করার আওয়াজ পেলাম। কৌতূহল সামলাতে না পেরে দরজার কাছে গিয়ে কান লাগালাম। রুদ্রদার গলা পেলাম। ডাক্তার বোস আছেন? চিন্তামণি বোস। রুদ্রদা সেই হার্ট স্পেশালিস্টকে ফোন করেছে, যাকে মণিবাবু নিয়ে গিয়েছিলেন তার কাকাকে দেখাতে। ফোনটা কাকে করেছে সেটাই জানতে চাইছিলাম, বাকি কথা শোনার দরকার নেই। আমি আবার জায়গায় এসে বসলাম। 10 মিনিট পরে আবার কটর কটর শব্দ ডায়ালিংয়ের। উঠে দরজায় গেলাম, কান লাগালাম। ইউরেকা প্রেস, কে কথা বলছেন? মণিমোহন বাবুর প্রেস। ব্যাস, এইটুকুই যথেষ্ট। আমি আবার চাঁদের পাহাড় নিয়ে বসলাম। 4টের সময় যখন সিনা চা আনলো, তখনও রুদ্রদা ঘর থেকে বেরোলো না। শেষে যখন দেওয়াল ঘড়িতে দেখি 4:35, আর আমি ভাবছি আমার ওই কটা লেখা নিয়ে রুদ্রদাও তো কী ভাবছে, ঠিক সেই সময় ও দরজা খুলে হাতে একটা আধপোড়া চারমিনার নিয়ে বেরিয়ে এসে চাপা গলায় বলল, মাথাটা ভোঁ ভোঁ করছে রে দীপ। একটা 82 বছরের বুড়োর মরার মুখের বলার সামান্য 3টে কথার মানে নিয়ে এত কেন ভাবতে হলো সেটা ভেবেই মাথা ভোঁ ভোঁ করছে। এর জন্য অবশ্যই দায়ী আমাদের বাংলা ভাষা। আমি অবশ্যই রুদ্রদার কথাবার্তার কিছুই বুঝতে না পেরে ওর দিকে চেয়ে কাঠ হয়ে বসে রইলাম। দেখতে পাচ্ছি ওর মুখের চেহারা বদলে গেছে, আর বুঝতেও পারছি যে আবছা আলোটার কথা ওর বলছিল সেটা ওর কাছে আর আবছা নেই, পরিষ্কার হয়ে গেছে। ও বলে উঠল, সা, ধা, নি, সা, নি, সব কটাই শুদ্ধ সুর। শুনে কিছু মনে পড়ছে? কোনো মানে বুঝতে পারছিস? আমার মাথা আরও গুলিয়ে গেল। রুদ্রদা বলল, তোর বুঝতে পারার কথা নয়, পারলে তোতে আর এই রুদ্রসেনে কোনো তফাৎ থাকতো না। ভাগ্যিস তফাৎটা আছে। আমি রুদ্রদার স্যাটেলাইটের বেশি আর কিছুই হতে চাই না। রুদ্রদা এই প্রথম সিগারেটটা ছাইদানে না ফেলে ক্যারামে স্ট্রাইক মারার মতো করে জানলা দিয়ে বাইরের রাস্তায় ফেলে দিয়ে বৈঠকখানার টেলিফোনে গিয়ে একটা নম্বর ডায়াল করলো। 10 সেকেন্ড পরেই কথা হলো। কে? মিস্টার সমাদ্দার, চলে আসুন এক্ষুনি। বামুনগাছি যেতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, সব পরিষ্কার। মেলোকড, হ্যাঁ মেলোকডই আমাদের রহস্যের চাবিকাঠি। তারপর টেলিফোনটা রেখে গম্ভীর গলায় বলল, একটা রিস্ক আছে রে দীপ, কিন্তু সেটা না নিলেই নয়। মণিবাবুর ড্রাইভার গুরুচরণ দেখতে বুড়ো হলেও ভিআইপি রোডে 25 কিলোমিটার পাওয়ার তুলে স্পিড তুলল। ফেলুদার ভাব দেখে মনে হলো 100 হলে সে আরও খুশি পেত। এয়ারপোর্টের পর খানিকটা রাস্তা লোকজনের ভিড়ে স্পিড অনেক কমলো, কিন্তু পরের দিকে আবার 60-এ উঠল। যদিও রাস্তা তত চওড়া নয়, আর সন্ধেও হয়ে আসছে। রাধারমণবাবুর গেটের কাছাকাছি এসে রুদ্রদা বলল,
পাহারার লোক আসার সময় হয়নি বোধহয় এখনো। গেট দিয়ে ঢুকতেই বাগানে দেখলুম বন্দুক হাতে সাধন দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে রুদ্রতা তাকে বলল, কি সাধন বাবু, এই সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে? সাধন বলল, বাঁদর। রাধারমণ বাবুর কম্পাউন্ডের ঠিক বাইরে একটা অশ্বত্থ গাছ থেকে কয়েকটা বাঁদর ঝুলছে, সেটা গাড়ি থেকে নেমেই আমার চোখে পড়েছিল। অনুকূল গাড়ির আওয়াজ পেয়ে তার ঘর থেকে বেরিয়ে এসেছিল। মণিবাবু তাকে লণ্ঠন জ্বালাতে বলে বাড়ির ভেতর ঢুকলেন, আর আমরাও ঢুকলাম তার পেছন পেছন। 8291 তালাটা খুলতে খুলতে মণিবাবু বললেন, রহস্যের কিভাবে সমাধান হলো সেটা জানতে খুব ইচ্ছে করছে। অন্ধকার ঘরে ঢুকে রুদ্রতা তার ভীষণ জোরালো টর্চটা ঘরের পশ্চিম দেওয়ালের নিচের দিকে ফেলল। আমার বুক ঢিপঢিপ করছে। আলোটা সোজা গিয়ে টেবিলে রাখা মেলোকর্ডের ওপর পড়েছে। ঝকঝকে সাদা পর্দাগুলো দেখে মনে হচ্ছে বাজনাটা দাঁত বার করে হাসছে। রুদ্রদা টর্চটা সেইভাবেই ধরে রেখে বলল, চাবি। ইংরাজিতে কি, বাংলায় চাবি। এই যে সাদা কালো পর্দাগুলো দেখছিস, ওর আর একটা নাম হলো চাবি। আর সেই চাবির কথাই। চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা ভাবতে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। মণিবাবু হঠাৎ বাঘের মতো লাফিয়ে মেলোকটটা তুলে নিয়ে সেটা দিয়ে রুদ্রদার মাথায় একটা প্রকাণ্ড বাড়ি মেরে আমাকে ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। রুদ্রদা মার খাবার ঠিক আগেই নিজেকে বাঁচাবার জন্য টর্চ সমেত হাত দুটো মাথার ওপরে তুলেছিল, তাই হয়তো তার মাথায় চোট লাগেনি, কিন্তু তা সত্ত্বেও হাতের যন্ত্রণাতেই সে দেখি খাটের ওপর বসে পড়েছে। আমি নিজে মেঝে থেকে উঠতে না উঠতেই বুঝলাম মণিবাবু বাইরে থেকে 8291 বন্ধ করে দিয়েছেন। আমি তাও দৌড়ে গিয়ে কাঁধ দিয়ে দরজায় একটা ধাক্কা মেরেছি। এমন সময় রুদ্রদার গলা পেলাম, বাথরুম। বাইরে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ, আর তারপরেই ঠাঁই করে একটা আওয়াজ। আমরা দুজনে ঝড়ের মতো বাথরুমে ঢুকে জমাদারের দরজা খুলে বাইরে বেরালাম। বাগানের দিক থেকে গোলমাল। অনুকূলের গলা, অবনীবাবুর গলা। মণিবাবুর গাড়িটা বাঁই করে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আমরা সামনে দরজার কাছে পৌঁছে গেছি। ওটা কে বসে আছে কাঁকড় বিছানো রাস্তার উপর? ওদিকে অবনীবাবু চেঁচাচ্ছেন, তুমি কি করলে সাধন? এটা কি করে করলে তুমি? ছি ছি ছি। সাধন তার সরু অথচ গম্ভীর গলায় বেশ ঝাঁঝের সঙ্গে বলল, ও যে দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। এবার রুদ্রদা বলল, ও ঠিকই করেছে অবনীবাবু। অপরাধীকে এয়ারগান দিয়ে পঙ্গু করে ও আমাদের সাহায্যই করেছে, যদিও ভবিষ্যতে ওকে একটু সাবধানে বন্দুক চালাতে হবে। আপনি এক্ষুনি থানায় ফোন করে দিন, গাড়িটা যেন পালাতে না দেয় ওরা। ওর নাম্বার হলো WMA 6164। অনুকূল আর রুদ্রদা দুজনে মিলে মণিবাবুকে ধরে তুলল। তার কপালের বাঁদিক থেকে ছড়ার গুলি লেগে রক্ত পড়ছে। ভদ্রলোক একেবারে থুম মেরে গেছেন। মেলোকটটা মণিবাবুর পাশেই কাঁকড়ের মেঝের ওপর পড়েছিল। আমি সেটাকে খুব সাবধানে তুলে নিলাম। আমরা চারজন রাধারমণবাবুর খাটের পাশে গোল হয়ে চেয়ারে বসে চা খাচ্ছি। চারজন মানে আমি, ফেলুদা, অবনীবাবু আর বারাসাত থানার দীনেশ গুঁই। ইনি বোধহয় ইন্সপেক্টর হবেন। ঘরের এক কোণে সিন্দুকটার সামনে আরও দুজন লোক রয়েছে। একজন দাঁড়িয়ে, সে বোধহয় কনস্টেবল, আর একজন চেয়ারে ঘাপটি মেরে বসে। ইনি হলেন অপরাধী মণিমোহন সমাদ্দার, যার কপালে এখন ব্যান্ডেজ বাঁধা। এছাড়া সাধনও রয়েছে। সে জানলার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে দেখছে। আমাদের পাঁচজনের মাঝখানে টেবিলের ওপর রাখা রয়েছে মেলোকর্ড। এইবার বোধহয় রুদ্রদা একটা রহস্য উদ্ঘাটন করবে। রুদ্রদার ঘড়ির কাঁচ ভেঙে গেছে, আর বাঁ হাতের কবজির খানিকটা ছাল উঠে গেছে। রাধারমণবাবুর বাথরুম থেকে ডেটল নিয়ে লাগিয়ে সেখানে সে রুমাল বেঁধে রেখেছে। হাত থেকে চায়ের কাপটা মাটিতে নামিয়ে রেখে রুদ্রদা বলতে আরম্ভ করল, মণিমোহন সমাদ্দারকে আমি সন্দেহ করতে আরম্ভ করি আজ দুপুর থেকে, কিন্তু তিনি কোনো একটা বেচাল চাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। আমি তাই খানিকটা রিস্ক নিয়েই তাকে প্রশ্রয় দিচ্ছিলাম।
আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালানোটাই হলো তার ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হবেন তার জন্য অবশ্যই দায়ী সাধনের এয়ার গান। মণিমোহন বাবুর একটা কথায় আমার প্রথম খটকা লাগে। কথাটা যখন বলেছিলেন তখন লাগেনি, পরে লাগে। উনি বলেছিলেন পরশু ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, তাই ওর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। পরশু ছিল সোমবার। আমি জানি যে পাড়ায় মণিবাবুর প্রেস, সেই পাড়ার সন্ধ্যায় নিয়মিত লোডশেডিং হয়। আমার এক প্রফেসর বন্ধু সেই একই পাড়ায় থাকে। আজ ইউরেকা প্রেসে ফোন করে জানতে পারি যে প্রথমত সোমবার বিকেল থেকে লোডশেডিংয়ের জন্য কাজ বন্ধ ছিল, আর দ্বিতীয়ত মণিমোহনবাবু দুপুরের পর আর সেদিন প্রেসে যাননি। এই মিথ্যে কথাটাই আমার মনে ভীষণ খটকা লাগে, আর তারপরেই সন্দেহ হয়। উনি রাধারমণ বাবুর শেষ কথা সম্বন্ধে যা বলেছিলেন সেটা সত্যি তো? রাধারমণের মৃত্যুর সময় মণিবাবু ছাড়াও একজন লোক সেখানে ছিলেন। তিনি হলেন ডাক্তার চিন্তামণি বোস। তাকে ফোন করে জানতে পারি যে মণিবাবু পুরোপুরি সত্যি কথা বলেননি। রাধারমণের একটা কথা তিনি গোপন করেছিলেন। রাধারমণ আসলে বলেছিলেন, ধরণী, আমার নামে চাবি চাবি। ধরণী হলো রাধারমণ বাবুর নাতি। মৃত্যুর আগের মুহূর্তে তার নাতিকেই তিনি কিছু কথা বলার কথা তার মনে এসেছিল, ভাইপোকে নয়। ভাইপোকে হয়তো সেই অবস্থায় তিনি চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে তার সরাসরি সম্পর্ক না থাকলেও তার উপর থেকে রাধারমণ বাবুর স্নেহ যায়নি। তার অভিনয়ের প্রশংসা কাগজে বেরোলেই তিনি তা কেটে রাখতেন, কিন্তু যে কথাটা তিনি নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেলল তার ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহনবাবু বুঝলেন যে টাকা পয়সার কথা বলা হচ্ছে, কিন্তু শেষটায় চাবি দিয়ে কিছুই বেরোলো না। তখন মণিবাবু গোয়েন্দা রুদ্রসেনের কাছে আসতে হলো। মতলব এই ছিল যে আমি টাকার সন্ধান দেব, আর উনি সুযোগ বুঝে সেটি আত্মসাৎ করবেন। উইল আছে কিনা জানা নেই, না থাকলে টাকা নাতিই পাবে, আর থাকলেও মণিবাবুর পাওয়ার সম্ভাবনা কম, কারণ আমার বিশ্বাস রাধারমণবাবু তার ভাইপোকে পছন্দ করতেন না। এখন কথা হচ্ছে আমার কাছ থেকে কিছু একটা লুকাবার জন্যই নিশ্চয়ই মণিবাবুর মিথ্যে কথা বলার দরকার হয়েছিল। তার মাথায় কি সেদিন কোনো ক্রূর অভিসন্ধি খেলছিল, যে কারণে তার পক্ষে প্রেসে যাওয়া সম্ভব হয়নি? সেই দিনই মাঝরাত্রে যে লোক রাধারমণবাবুর ঘরে হানা দিয়েছিল সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ সেই দিন সকালেই আমি রাধারমণবাবুর বাথরুম পরীক্ষা করে দেখি তখন জমাদারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেই দরজা খুলল কে এবং কেন? বাথরুমটা তো আর ব্যবহারই হচ্ছে না, তাহলে খোলার দরকার কেন পড়ল? আসলে যে লোক ঢুকেছে সে সামনের দরজা দিয়ে জার্মান তালা খুলে ঢুকেছে, সে তালার সংকেত তার জানা হবে। ঘরে ঢুকে সেই লোক জমাদারের দরজা খুলে বেরিয়ে এসে জার্মান তালা বন্ধ করে আবার বাথরুম দিয়ে ঢুকেছে। এই লোক যে মণিমোহন সমাদ্দার তাতে কোনো সন্দেহ নেই। তিনি বোধহয় বাকি কথাটার মানে বুঝে ফেলে মেলোকড নামক চাবিওয়ালা যন্ত্রটা নিতে এসেছিলেন। কি তাই না? আমাদের সকলের দৃষ্টি মণিবাবুর দিকে গেল। মাথা হেঁট অবস্থায় তিনি আবছা অন্ধকারের মধ্যে মাথা নেড়ে হ্যাঁ বললেন। রুদ্রদা আবার বলল, চাবি যে বাজনার চাবি সেটা বুঝলেও মণিবাবু বোধহয় রাধারমণের বাকি সংকেতটা ধরতে পারেননি, কারণ অতটা বুদ্ধি ওর নেই। এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, আর সেটার জন্যও দায়ী শ্রীমান সাধন। এবার আমরা সকলে অবাক হয়ে সাধনের দিকে চাইলাম। সেও দেখি বড় বড় চোখ করে রুদ্রদার দিকে চেয়ে দেখছে। রুদ্রদা বলল, তোমার দাদু সুরের বিষয়ে কি বলেছিলেন সেটা আর একবার বলে দাও তো সাধন। সাধন প্রায় ফিস ফিস করে পড়ল, যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। ভেরি গুড, এবার রাধারমণবাবুর আশ্চর্য বুদ্ধিটার দিকে ক্রমে বোঝা যাবে। যার নামে সুর থাকে, বেশ, সাধনের নামটাই ধরা যাক, সাধন সেন। এবার অকার একার বাদ দিলে কি দাঁড়ায় দেখা যাক। স ধ ন স ন, অর্থাৎ গানের সুরের ভাষায় সা ধা নি সা নি। এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই যেন একটা নতুন দিক খুলে গেল। আমার নামে চাবি,
রাধারমণ বাবু কি এখানে নিজের নামের কথাটাই বোঝাতে চাচ্ছেন? রাধারমণ সমদ্দার মানে হচ্ছে রে ধা রে মা নি সা মা দা দা রে। কি সহজ, অথচ কি ক্লেভার, কি চতুর। ধরণীধরও কিন্তু গাইতে পারত, আর তার নামেও দেখেছি সুর, ধারে নি ধারে সামা দাদারে। এইটা বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই মেলেকডই রাধারমণের ব্যাংক। যান্ত্রিক কলা কৌশলের দিকে রাধারমণ বাবুর যে একটা ঝোঁক ছিল সেটা ওই জার্মান তালা থেকেই বোঝা যায়। এই মেলেকডও জার্মানিতেই তৈরি। স্মিগলার কোম্পানির নামে একটা বিখ্যাত বাজনা প্রস্তুতকারক রাধারমণ বাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলেকড তৈরি করে। কি ভাগ্যে সেটা সুরজিৎ দাশগুপ্তর হাতে চলে যায়নি। অবশ্যই যন্ত্র দেওয়ার আগে রাধারমণ তার ভেতরের জিনিস নিশ্চয়ই বার করে নিতেন। বোধহয় ব্যাংকের আর প্রয়োজন বোধ করছিলেন না তিনি। হয়তো তার আর বেশি দিন বাঁচা হবে না, এটা তিনি সত্যিই বুঝতে পেরেছিলেন। সুরজিৎ ভদ্রলোকটিকে আমরা মিছিমিছি সন্দেহ করছিলাম, ভাবছিলাম উনি ছদ্মবেশী ধরণীধর। আসলে সুরজিৎবাবু সত্যিই একজন বাজনা পাগল সঙ্গীতজ্ঞ লোক, তার উল্লেখ আমি গানের বইতে পেয়েছি। আর ধরণীধর সত্যিই তার যাত্রা দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছে। এখন জানা দরকার যে তার ভাগ্যে সত্যি কোনো অর্থপ্রাপ্তি আছে কি না। তার অনেক দিন থেকেই একটা নিজের যাত্রা দল করার ইচ্ছে। মঞ্চলোকের সঙ্গে ইন্টারভিউতে সে তাই বলেছে। দীপ, লণ্ঠনটা কাছে এনে ধরতো। আমি লণ্ঠনটা খাটের পাশের টেবিল থেকে তুলে মেলেকডের পাশে নিয়ে এসে ধরলাম। রুদ্রতা বলল, অনেক ধকল গেছে এটার ওপর দিয়ে, তবে জার্মান জিনিস তো। দেখা যাক রাধারমণের বুদ্ধি আর স্মিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রাধারমণ সমাদ্দারের নামের অক্ষর ধরে ধরে রুদ্রদা চাবি টিপতে আরম্ভ করে দিল। টুংটাং টুংটাং করে একটা অদ্ভুত সুর বেরোচ্ছে মেলেকড থেকে। শেষ সুরটা টেপার সঙ্গে সঙ্গেই একটা চাবুকের মতো শব্দ করে সকলকে চমকে দিয়ে মেলেকডের ডান পাশের কাঠটা দরজার মতো খুলে গেল। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পেছনেই রয়েছে লাল মখমলের লাইনিং দেওয়া একটা খুপড়ি, আর সেই খুপড়িতে ঠাসা রয়েছে তারা তারা 500 টাকার নোট। নোটগুলো টেনে বার করে রুদ্রদা বলল, কমপক্ষে 10 লাখ টাকা। আসুন অবনীবাবু, গোনা যাক। রুদ্রদার চোখ লণ্ঠনের আলোয় জল করছে। আমি জানি সেটা লোভ নয়, সেটা তার শান দেওয়া বুদ্ধির খানিকটা অংশ খাটিয়ে মন ধাঁধানো জটিল রহস্য সমাধান করার আনন্দ। কি বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পরে একটা লাইক কিন্তু আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতেই পারি, কি তাই নয় কি? আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো আর শুধু গল্প শুনে চলে যাচ্ছ, তাহলে প্লিজ 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও আর নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে দাও, আর তার পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দাও। তাহলে আমি যখনই এরকম নতুন গল্প পোস্ট করব তার নোটিফিকেশন সবার থেকে সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। যাওয়ার আগে গল্পটাকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলো না, প্লিজ, ছোট্ট রিকোয়েস্ট। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আবার আগামী আর একটা সুন্দর গল্পের মাধ্যমে। টাটা, সবাই ভালো থেকো।